হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেনেসা টিউটোরিয়াল। আজকে তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আমি হাজির। আশা করছি এই টপিকটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তো আজকের টপিকটা হলো যে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। ইংরেজি যখন কথা বলতে যাই আমরা বা সেন্টেন্স যখন কোনো রাইটিং করতে যাই, এটা আমাদের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হয় কি আমরা ঠিকঠাকভাবে সেন্টেন্সটাকে ক্রিয়েট করতে পারি না। সেন্টেন্স ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক রকমের ইরর আসে, গ্রামাটিক্যাল মিস্টেকস হয়। তো সেগুলো কেন হয় সেগুলো আমরা আজকে দেখব এবং সেই সমস্ত প্রবলেমগুলো সলভ করব। যদি তোমরা আজকের এই ভিডিওটা দেখো, আমি আশা করছি যে সেন্টেন্স ক্রিয়েশনের ক্ষেত্রে যে সমস্ত প্রবলেমগুলো হয় বা স্পিকিংয়ের ক্ষেত্রে সেন্টেন্স যখন মাথায় আসে না, গুলিয়ে ফেলো তোমরা, সেটা কেন হয় এবং সেটা কিভাবে সলিউশন করবে সেই সমস্ত প্রবলেমগুলো আমি সলভ করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং তোমরা এটাকে কাজে লাগিয়ে খুব ইজিলি সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে we all know that English is a universal language and it is an international language. Okay, 1 out of 5 people around the world at least can speak or understand this language. Okay, so whether you are studying in America or staying in India, English can help you both in writing and speaking. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটার কত ইম্পর্টেন্স রাইটিংয়ের ক্ষেত্রে এবং স্পিকিংয়ের ক্ষেত্রে। দেখো, তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো, আমি আশা করছি ইংলিশ সেন্টেন্স ক্রিয়েশনের ক্ষেত্রে রাইটিং স্পিকিংয়ে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো সব সলভ হবে। তো আমরা আগে দেখব সেন্টেন্স কিভাবে তৈরি হয়। সেন্টেন্স তৈরি করার আগে সেন্টেন্সের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, সেন্টেন্সের মধ্যে যে উপাদানগুলো আছে, যে পার্টসগুলো আছে, সেই পার্টসগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। যখনই তোমরা বেসটাকে স্ট্রং করবে ইংলিশ সেন্টেন্স ক্রিয়েশনের ক্ষেত্রে, তাহলেই কিন্তু তোমরা সেন্টেন্সটাকে খুব কমপ্লিটলি ফর্ম করতে পারবে। তোমরা ইজিলি কীভাবে সেন্টেন্স ক্রিয়েট করতে পারছো। আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম, রাম, তাই তো একটা ওয়ার্ডস। দেখো, এই যে ওয়ার্ডটা লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি একটা সেন্টেন্সের একটা এলিমেন্টকে তৈরি করে ফেললে। এই যে রাম ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে যে মেন রুল করে তাকে বলা হয় সাবজেক্ট। তাহলে তোমরা কি জানলে? সাবজেক্টটা দেখো তোমরা শিখে ফেললে। তাহলে সেন্টেন্সের মধ্যে এই একটা এলিমেন্ট হচ্ছে সাবজেক্ট। ওকে, সেকেন্ড দেখো ওয়েন্ট মানে গিয়েছিল, এটা হচ্ছে ভার্ব। তার মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যে অ্যাকশনটা করে, যে কাজটা করে, সেটাকে বলা হচ্ছে ভার্ব। তাহলে দেখো সেন্টেন্সের দুটো উপাদান আমাদের শেখা হয়ে গেল, সাবজেক্টও শেখা হয়ে গেল, ভার্বও শেখা হয়ে গেল। এইবার আমরা আরেকটা উপাদান দিকে এগোবো। দেখো, এখানে আমি একটা ওয়ার্ড লিখেছি টু স্কুল, তাই তো। তাহলে প্রথম আমরা কী শিখেছি? সাবজেক্ট শিখেছি, ভার্ব শিখেছি, অ্যাকশন। এইবার সাবজেক্ট বা ভার্ব পার্টিকুলার যে অ্যাকশনটাকে করছে সেই অ্যাকশনটাই হচ্ছে অবজেক্ট। তার মানে হচ্ছে দ্য অ্যাকশন দ্যাট ইজ ডান বাই দ্য সাবজেক্ট ইজ কল অবজেক্ট। তাহলে সাবজেক্ট যে অ্যাকশনটা করছে, তাহলে এখানে সাবজেক্টকে রাম, ও কী করছে? একটা অ্যাকশন করছে ভার্ব যেটা ওয়েন্ট, এবং যে অ্যাকশনটা পার্টিকুলারলি করছে, যে অ্যাকশনটা ডিরাইভ হচ্ছে কার দ্বারা? সাবজেক্ট আছে, সেটাকে হচ্ছে অবজেক্ট। তাহলে তোমরা দেখো একটা সেন্টেন্সের মধ্যে তিনটে যে মেন এলিমেন্ট তোমরা শিখে ফেললে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা অবজেক্ট। তাহলে সাবজেক্টের একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তোমরা শিখে গেলে। শুধু দেখ, একটা সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র এই তিনটে এলিমেন্টই থাকে না। সেন্টেন্সকে কমনলি কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবজেক্ট, আর এই যে ওয়েন্ট টু স্কুল, এটাকে পুরোটাকে বলা হয় প্রেডিকেট। দেখো, তাহলে এটা সাবজেক্ট আমরা পেয়ে গেছি। সাবজেক্ট বাদ দিয়ে যে ইনফরমেশনটা থাকছে সেটা হচ্ছে প্রেডিকেট। সেটাকে কি বলা হয়? প্রেডিকেট। তাহলে এখানে সাবজেক্ট ব্যাপারটা বুঝতে পারলে। প্রেডিকেটের মধ্যেই কিন্তু ভার্ব আর অবজেক্টটা কিন্তু এর মধ্যেই ইনভলভ থাকে। তাহলে সাবজেক্টের একটা সেন্টেন্সের মেন কমনলি দুটো পার্ট, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেটের মধ্যে ভার্ব এবং অবজেক্ট থাকে। আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এইবার দেখো আমরা যেটা নিয়ে এগোবো সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে শুধুই আমরা অবজেক্ট মানে জানি যে দ্য অ্যাকশন দ্যাট ইজ ডান বাই দ্য সাবজেক্ট দ্যাট ইজ কল অবজেক্ট। শুধু না, অবজেক্টের কিন্তু আরও দুটো ভালো ভাগও আছে, সেই ভাগগুলো আমরা দেখে নেব। দেখো, তাহলে আমরা সাবজেক্টের মধ্যে তিনটি এলিমেন্ট ভালো করে বুঝে গেছি, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার এই অবজেক্টটা শুধুমাত্র, অবজেক্ট মানে কি বুঝলাম? যে
ভার্ব যে অ্যাকশনটাকে ডিরাইভ করছে সেই অ্যাকশনটাকে হচ্ছে, সাবজেক্ট যে অ্যাকশনটাকে ডিরাইভ করছে সেই অ্যাকশনটাই হচ্ছে অবজেক্ট। শুধু ওইটুকুই নয়, শুধু যে দ্য অ্যাকশন দ্যাট ইজ ডান বাই অবজেক্ট, শুধু এইটাই অবজেক্ট নয়। অবজেক্টের কিন্তু দুটো ক্লাসিফিকেশান আছে, একটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। দেখো আমি এখানে একটা তোমাদেরকে এক্সাম্পল লিখছি। কী এক্সাম্পল? আমি লিখলাম মিস্টার দাস টিচেস আস ইংলিশ, তাই তো? এটা কমপ্লিট সেন্টেন্স, মিস্টার দাস টিচেস আস ইংলিশ। এবার এখানে দেখো, এখানে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টটা খুঁজে বার করব। দেখো অবজেক্ট মানে আমরা কোন জিনিসটা বলেছি, যে অবজেক্ট মানে হচ্ছে যে অ্যাকশনটা আমরা সাবজেক্টের কাছ থেকে পাই। দ্য অ্যাকশন দ্যাট ইজ ডান বাই দ্য সাবজেক্ট ইজ কল অবজেক্ট। এবার এই অবজেক্টের মধ্যে দুটো পার্ট আছে। পার্টিকুলারলি যে অ্যাকশনটা আমরা সাবজেক্টের কাছ থেকে পাচ্ছি, দ্য অ্যাকশন দ্যাট ইজ ডান বাই দ্য সাবজেক্ট, ওটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট অবজেক্ট। দেখো এখানে মিস্টার দাস টিচার্স ইংলিশ, তাহলে আমরা কি অ্যাকশন পাচ্ছি? এখানে অ্যাকশনটা মিস্টার দাস কি অ্যাকশন করছে না ইংরেজি পড়াচ্ছে, এই ইংলিশটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবার তাহলে ইনডাইরেক্ট অবজেক্টটা কোনটা? এইবার সেই অ্যাকশনটা দিয়ে যে বেনিফিট পাচ্ছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। দেখো মিস্টার দাস কিন্তু এখানে ইংরেজি পড়াচ্ছে, ইংরেজিটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কিন্তু কে বেনিফিটেড হচ্ছে? এই যে আস, আমরা, তাহলে এইটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম? যে দ্য অ্যাকশন দ্যাট ইজ ডান বাই দ্য সাবজেক্ট ইজ কল্ড ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড persons and or things who are benefited by action of the subject is called indirect object. ওকে, তাহলে বুঝতে পারলে? একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিই, তোমরা দেখবে ইনডাইরেক্ট অবজেক্টকে কিন্তু বসতে হলে সেন্টেন্সের মধ্যে উইথ দ্য হেল্প অফ ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কিন্তু একা সেন্টেন্সের মধ্যে বসতে পারে না। তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের সেন্টেন্সকে দেখো, এখানে এক্সাম্পল দেখো, দ্য মিস্টার দাস টিচার্স ইংলিশ। এখানে যে আসটা, ইংলিশ না থাকলে কিন্তু আসটা ইউজ, মিস্টার দাস টিচার্স আস, শুধু এইটুকু তো কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না। টিচার্স কি? টিচার্স আস ইংলিশ, তাহলেই কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হচ্ছে। এই রুলসটা মনে রাখবে যে তোমরা যখন সেন্টেন্সের মধ্যে ইনডাইরেক্ট অবজেক্টকে ক্রিয়েট করবে, অবশ্যই তারপরে একটা ডাইরেক্ট অবজেক্ট বা আগে বা পরে ডাইরেক্ট অবজেক্টকে অবশ্যই ইউজ করতে হবে। কিন্তু আর ডাইরেক্ট অবজেক্ট একা নিজে বসতে পারে এবং মিনিংও ক্রিয়েট করতে পারে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এইবার আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্লজ। তাহলে সেন্টেন্সের এলিমেন্টগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। আমরা বুঝলাম সেন্টেন্সের মধ্যে কোন কোন এলিমেন্ট থাকে যেগুলোকে আমরা কম্বাইন করে সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। প্রথম আমরা যেটা বুঝলাম সেটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অবজেক্টের ক্লাসিফিকেশন। এবার যেটা মেইন একটা এলিমেন্ট যেটা সেন্টেন্সের মধ্যে দরকার সেটা হচ্ছে ক্লজ। ক্লজ কি? ক্লজ হচ্ছে ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ডস। অনেকগুলো ওয়ার্ডস যখন একসঙ্গে আসে একটা মিনিং দেয়, সেটাকে আমরা ক্লজ বলি। তাকে বাংলায় বলা হয় শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ দেখে নাও। তাহলে এই যে ক্লজ, এই ক্লজেরকে মেনলি দুটো পার্ট আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলি, একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলি। এবার তোমরা কী করে বুঝবে যে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও একটু তোমরা। ধরো আমি কমন সেন্টেন্সই ইউজ করছি, রিতা ওয়েন্ট টু স্কুল। রিতা ওয়েন্ট টু স্কুল। দেখো তাহলে ক্লজ হচ্ছে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্রেডিকেট প্রেজেন্ট থাকবে। মনে রাখবে ক্লজ হতে গেলে কিন্তু সেই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট প্রেডিকেট থাকা মাস্ট, না হলে কিন্তু সেটা ক্লজ নয়। ক্লজ মানে ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ড, যেখানে অনেকগুলো ওয়ার্ড ক্রিয়েট করে একটা মিনিং দেবে। তাহলে এখানে আমরা সাবজেক্টও পাচ্ছি, আমরা প্রেডিকেটও পাচ্ছি, রিতা ওয়েন্ট টু স্কুল। তাহলে এটা একটা ক্লজ। এটা কি ক্লজ? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ প্রিন্সিপাল ক্লজের মিনিংটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ বা একটা ফ্রেজ বা একটা সেন্টেন্স যে কিনা একা স্ট্যান্ড হতে পারে। ওকে, তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেখানে সেন্টেন্সের মিনিং বোঝাবার জন্য ও একাই স্ট্যান্ড হতে পারে। তাহলে বুঝতে পারলে রিতা ওয়েন্ট টু স্কুল আমি বোঝাবো যখন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজে। দেখো এইটুকু পর্যন্ত একটা সেন্টেন্স হলো রিতা ওয়েন্ট টু স্কুল। এইবার আমি এই ফুল স্টপটাকে তুলে দিলাম, আমি সেন্টেন্সের মধ্যে আরও কিছু অ্যাড করছি।
দেখো তাহলে সেন্টেন্সটা পুরো দেখো, রিতা ওয়েন্ট টু স্কুল আফটার ফিনিশড হোমওয়ার্ক। সেন্টেন্সটাকে জয়েন করলাম, আমি সেন্টেন্সটাকে কম্বাইন করলাম। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট আছে, একটা রিতা ওয়েন্ট টু স্কুল একটা পার্ট, আর আফটার ফিনিশড হোমওয়ার্ক দুটো পার্ট। দেখো এই যে প্রথম যে পার্টটা আছে রিতা ওয়েন্ট টু স্কুল, এই পার্টটাই কিন্তু এটা 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 কি ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ এই যে ফেজটাতে কিন্তু সেন্টেন্সটা কিন্তু একাই স্ট্যান্ড হতে পারছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। প্রিন্সিপাল ক্লজ হলো এমন একটা ক্লজ যে সেন্টেন্সের মধ্যে একাই স্ট্যান্ড হতে পারে, মানে একাই মিনিং দিতে পারে। এইবার যে ক্লজটার দিকে যাবো সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো তোমরা যদি এই সেন্টেন্স দিকে তোমরা খেয়াল করো, লক্ষ্য করো, সেন্টেন্সটা কিন্তু এখানে কি হচ্ছে, সেন্টেন্সটা কিন্তু ব্রেক হচ্ছে। রিতা ওয়েন্ট টু স্কুল সেন্টেন্সের একটা পার্ট, আফটার ফিনিশড হোমওয়ার্ক একটা পার্ট। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ, কারণ এর মধ্যে সাবজেক্ট প্রেডিকেট আছে, এটা এই একাই স্ট্যান্ড হচ্ছে। কিন্তু পরবর্তী পার্টটা দেখো, আফটার ফিনিশড হোমওয়ার্ক, এই পার্টটাকে যদি আমরা সেন্টেন্সের পার্ট ধরি, এ কিন্তু একা কমপ্লিট কোনো মিনিং দিতে পারছে না। যদি আমরা শুধু বলি যে আফটার ফিনিশড হোমওয়ার্ক, এই পার্টটার কিন্তু পার্টিকুলারলি কোনো মিনিং হচ্ছে না, একা কিছু মিনিংই পাচ্ছি না। কিন্তু এর মিনিংটা যদি আমরা এর সঙ্গে লিঙ্ক করি যে রিতা ওয়েন্ট টু স্কুল আফটার ফিনিশ হোমওয়ার্ক, তাহলে কিন্তু একটা কমপ্লিট মিনিং পাচ্ছি। তাহলে মানেটা কী দাঁড়ালো, তার মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ তখনই মিনিং সম্পন্ন করতে পারবে যখন তাকে লিঙ্ক করা হবে প্রিন্সিপাল ক্লজের ওপরে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ নিজেকে মিনিংফুল করার জন্য কার ওপর ডিপেন্ড করে থাকে না, প্রিন্সিপাল ক্লজ ওপর ডিপেন্ড করে থাকে। এই জন্য সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। বা আর প্রিন্সিপাল ক্লজ যেহেতু একাই স্ট্যান্ড হতে পারে, একাই মিনিং হতে পারে, একে এক্সপ্রেস করার জন্য সাবঅর্ডিনেট ক্লজ দরকার পড়ে না, সেই জন্য হচ্ছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এইবার আমরা যে টপিকের দিকে এগোবো সেটা হচ্ছে সেন্টেন্সের টাইপস। একটা তোমরা জানো সেন্টেন্সকে তিনটে টাইপে ভাগ করা হয়, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স, একটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স, এই তিনটে জিনিস কিন্তু সেন্টেন্স ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তোমরা যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কম্বিনেশন না জানো, তাহলে কিন্তু কখনোই তোমরা সাবজেক্টকে কম্বাইন করতে পারবে না। চলো দেখে নাও, আমরা দেখে নিই তাহলে এর এক্সাম্পলগুলো একটু। তাহলে দেখো সেন্টেন্স ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু এই তিনটে টাইপস অ্যান্ড টাইপ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য, এবং কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য, যদি আমরা বাংলায় একে করে এক্সপ্লেন করি। তাহলে আমরা দেখব যে একটা সিম্পল সেন্টেন্স কীভাবে তৈরি হয়, এটা আমরা একটু ভালো করে বুঝবো। ধরো আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম, ওকে, আমি লিখলাম মিস্টার রয় ইজ এ ডক্টর। তাহলে এই সেন্টেন্স তাহলে কি হচ্ছে, মিস্টার রয় ইজ এ ডক্টর। সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এর মধ্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দেখো মিস্টার রয় ইজ এ ডক্টর, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে গেলে তার শর্ত কি, তার মধ্যে সাবজেক্ট প্রেডিকেট থাকবে, মিস্টার রয় সাবজেক্ট, এইদিকে প্রেডিকেট। তাহলে বুঝতে পারলে, তাহলে সব সময় যখন সিম্পল সেন্টেন্স তৈরি করবে, সেই তৈরি করার ক্ষেত্রে কিন্তু সব সময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের ইউজ করতে হবে, এবং সেটা কিভাবে হবে, বাই ইউজিং সাবজেক্ট প্রেডিকেট। এইবার দেখো তোমরা এবার তাহলে বুঝতে পেরে গেলে কীভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। এইবার তোমাদেরকে দেখাবো কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। দেখো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে রুল হচ্ছে যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং তার সঙ্গে একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, আমি এই এক্সাম্পলটাই নিলাম। দেখো আমি নিচ্ছি মিস্টার রয় ইজ এ ডক্টর, তাহলে এই প্রিন্সিপাল ক্লজ রুলসে চলে আসছে। তার সঙ্গে আমি কি করছি, একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগাচ্ছি, হু ট্রিটস পেশেন্ট। তাহলে মিস্টার রয় ইজ এ ডক্টর হু ট্রিটস পেশেন্ট। দেখো একটা সেন্টেন্সটা কিন্তু একই সেন্টেন্স, মিস্টার ডক্টর রয় কিন্তু রোগীদেরকে দেখে, কিন্তু আমি এই সেন্টেন্সটাকে ভাঙলাম, তাই না, এই সেন্টেন্সটাকে কিন্তু ভাঙলাম, সেন্টেন্সটাকে ডিভাইড করলাম। তাহলে বুঝতে পারছো, এই যে আমি যদি শুধু বলি যে হু ট্রিট পেশেন্ট, এটা কিন্তু কোনো কমপ্লিট মিনিং আসবে না। কিন্তু যদি মিস্টার রয়ের সঙ্গে কম্বাইন করি, মিস্টার রয় ইজ এ ডক্টর হু ট্রিট পেশেন্ট, তাহলে কিন্তু একটা
কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে। কিন্তু এই যে দুটো ক্লজের কম্বিনেশনই কিন্তু আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হচ্ছে। এই যে তোমাদেরকে বুঝতে হবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য সব সময় একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এগোবো কম্পাউন্ড সেন্টেন্সের দিকে। কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে তৈরি করবে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার রুলস কি? কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে প্রথম যে রুলসটা হলো সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, তার সঙ্গে একটা কনজাংশন, তারপর আরেকটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে দুটো প্রিন্সিপাল ক্লজ কিন্তু কম্বাইন্ড হবে এবং তাকে জয়েন করেই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হবে। তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো সেন্টেন্স আছে, হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। তাদেরকে কে কম্বাইন করছে? তাদেরকে এই বারটা কম্বাইন করছে। এই বারটা হচ্ছে কনজাংশন। তা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা কত ইজি, দুটো সিম্পল সেন্টেন্সকে মাঝখানে শুধু কম্বাইন করলেই কনজাংশন। কনজাংশন বলতে কী কী বোঝায়? বার্ট হয়, যেমন ওয়ার্ক হার্ড এর এক্সাম্পল তোমাদেরকে বলছি, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। যদি ওয়ার্ক হার্ড, তাহলে ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, এই দুটো ওয়ার্ক হার্ড একটা তোমার ধরো সিম্পল সেন্টেন্স, ইউ উইল ফেল সেন্টেন্স তাদেরকে কম্বাইন করছে কে? অর করছে। তাহলে এইভাবেই তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে। তাহলে দেখতে পারলে কীভাবে কতটা ইজি। তাহলে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে বা ইংলিশে স্পিকিং করার ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সের এই এলিমেন্টগুলো জানা দরকার। তোমাকে সাবজেক্টটাকে ভালো করে জানতে হবে, তোমাকে প্রেডিকেটটা যখনই তুমি আইডেন্টিফাই করে ফেলবে এবং নিজে ক্রিয়েট করতে পারবে, ইন দ্য কেস অফ দ্যাট ইউ উইল মেক সেন্টেন্স ভেরি ইজিলি। তুমি খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে। তো পরের ভিডিওয় আমরা আরও অন্য কিছু নিয়ে ডিসকাস করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট সেকশানে কমেন্ট করবে কোনো মন্তব্য করার থাকলে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি প্রিপোজিশন নিয়ে আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারা অবশ্যই দেখে নাও। দেখা হচ্ছে তোমাদের আবার পরের ভিডিওতে।